হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্র ইউটিউব চ্যানেলের আরও একটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। 1973-তে ইন্ডিয়াতে প্রজেক্ট টাইগার স্টার্ট হয়েছিল। 2023 সালে কিন্তু তার 50 বছর পূর্তি হয়ে গেছে। তো এই 50 বছরে ইন্ডিয়াতে টাইগারের সংখ্যা যেমন অনেক বেড়েছে, প্রায় 3,500-এরও বেশি টাইগার কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, যেটা ওয়ার্ল্ডের ওভারঅল টাইগার পপুলেশনের প্রায় 70%। এছাড়াও ইন্ডিয়াতে এরকম অনেক ফরেস্ট রিজিয়নকে আমরা কিন্তু টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করেছি। 2026 সালের শুরুতে দাঁড়িয়ে ইন্ডিয়াতে কিন্তু 58টা টাইগার রিজার্ভ রয়েছে এবং 58th বা সবথেকে রিসেন্ট বা লেটেস্ট টাইগার রিজার্ভটা হলো মাধব ন্যাশনাল পার্ক। এটাকে টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবং এটা রয়েছে মধ্যপ্রদেশে। তো এই আপাত দৃষ্টিতে হয়তো মনে হবে যে প্রজেক্ট টাইগারের আমরা একটা সাকসেস পেয়েছি, কিন্তু যদি আমরা আরেকটু তলিয়ে দেখতে যাই তাহলে এই যে 50 বছর ধরে বাঘমামাদের এত সেবা যত্ন শুশ্রূষা করা হচ্ছে, এর সাথে সাথে তাদের আর কোনো রকম খারাপ এফেক্ট তাদের ওপর এসছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখা দরকার। তো আমরা যদি দেখি যে 2025 সালে কিন্তু ইন্ডিয়াতে প্রায় 166টা টাইগার কিন্তু মারা গেছে, যেটা তার আগের বছরের থেকে আরও 40 বেশি। এর কারণ কি না, বিভিন্ন জায়গায় তাদের যে হ্যাবিটেট, যে রিজিয়ানগুলো, সেই রিজিয়ানগুলোতে হিউম্যান অ্যাক্টিভিটির কারণে, হয় হিউম্যান সেটেলমেন্টের কারণে, তা না হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তা না হলে মাইনিং, তা না হলে ডিফরেস্টেশন, এই বিভিন্ন কারণের জন্য কিন্তু হিউম্যান টাইগার কনফ্লিক্ট ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তাই সেই জন্য আজকের ভিডিওটার ইম্পর্টেন্স কিন্তু ইউপিএসসি, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় রয়েছে। ইন্ডিয়াতে টাইগার রিলেটেড ইম্পর্টেন্ট কী কী এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের জানা উচিত, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ অবধি আমার সঙ্গে থাকো, আশা করি তোমরা অনেক নতুন কিছু এখান থেকে জানতে পারবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, বাকি যারা তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব অ্যাসপিরেন্ট রয়েছে তাদের সাথে শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। মানুষের জন্য যেরকম পপুলেশন সেন্সাস হয়ে থাকে, সেরকম টাইগারদের জন্য কিন্তু টাইগার সেন্সাস হয়। এই টাইগার সেন্সাস কিন্তু প্রতি 4 বছর পর পর হয়ে থাকে। 2022 সালে লাস্ট টাইগার সেন্সাস হয়েছিল। 2026 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু টাইগার সেন্সাস এর কাজ আবার স্টার্ট হয়েছে। তো টাইগারদের সম্বন্ধে আরও ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে সামনে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিকে ফোকাস করে এডুমন্ত্র কিন্তু তোমাদের জন্য নিয়ে এসছে প্রচুর মক টেস্ট সিরিজ, যেখানে কিন্তু তোমরা সিলেবাস ওয়াইজ বা টপিক ওয়াইজ 16টা 200 মার্কসের এমসিকিউ এরকম মক পেয়ে যাবে মাত্র 499-এ। তাছাড়া প্রিলিমিনারি যেরকম হয় ফুল লেন্থ 200 মার্কস এমসিকিউ, সেরকমও কিন্তু তোমরা 15টা মক পেয়ে যাচ্ছ মাত্র 499-এ। তোমরা যদি দুটো একসাথে বাই করো তাহলে কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট এর ওপর পেয়ে যাচ্ছ। আর তার সাথে সাথে শুধুমাত্র বই পড়া নয়, তার সাথে মক টেস্ট তো দেওয়া অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেই মক টেস্টের অ্যান্সারগুলোর সাথে যদি এক্সপ্লানেশন দেওয়া থাকে এবং শুধুমাত্র একটা রাইট অ্যান্সারেরই এক্সপ্লেনেশন নয়, বাকি যে অপশানগুলো রয়েছে তাদের সম্বন্ধেও ইম্পর্টেন্ট ইনফরমেশন কি আছে বা সেগুলো কোন কোন কোশ্চেনের অ্যান্সার হতে পারে, সেরকম ডিটেলড একটা এক্সপ্লেনেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এডুমন্ত্রার উইকলি টেস্ট সিরিজ প্যাকেজে। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা পেপারের, প্রত্যেকটা এমসিকিউয়ে ডিটেলড এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে, প্রচুর ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে। তো এখানেও কিন্তু প্রত্যেকটা জেনারেল স্টাডিজের সাবজেক্টের ওপর এরকম টেস্ট থাকছে এভরি উইক এবং তার সাথে ম্যাথ জিআই ফ্রি প্র্যাকটিস সেট তোমরা এর সাথে পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু এই প্যাকেজটা নিয়ে নিতে পারো মাত্র 999 টাকায়। তাই যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছো তারা আর দেরি করো না, তোমাদের খুবই হেল্পফুল হবে এটা। তোমরা এডুমন্ত্রের সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। চলো টাইগারের কথায় যদি আসা যাক, তাহলে প্রথমে আমরা দেখি যে ইন্ডিয়াতে টাইগারের স্ট্যাটাস কি। না, ইন্ডিয়াতে দেখো আমি যে বললাম যে মোর দ্যান 3500 টাইগার কিন্তু একটা সময় ছিল, সেটা ডিক্রিজ করে এখন কিন্তু তার 3167 হয়ে গেছে লাস্ট দুটো ইয়ার্সে, 2024 আর 2025-এ। তো 2022-এ যা ছিল সেটা এখানে দেখা হয়েছে। আর 70% অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড টাইগার পপুলেশন এটা কিন্তু আমরা ইন্ডিয়াতেই পেয়ে থাকি। লেটেস্ট সার্ভে কোথায় হয়েছিল না, রামনগর ডিভিশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের পক্ষ থেকে 2025-এর জুলাই সালে এই সার্ভেটা হয়েছিল, যেখানে টাইগার কাউন্ট দেখা গেছে যে 2022-এ যেটা 67 ছিল সেটা এই পার্টিকুলার রিজিয়নে বেড়ে কিন্তু 96 হয়েছে। তো ভালো কথা, এই রামনগর ডিভিশন বা রামনগর ডিস্ট্রিক্টটা কোথায় না, এটা উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ যেখানে রয়েছে সেটার কথাই এখানে বলা হয়েছে রামনগর ডিভিশনে।
ইন্ডিয়ার 58th বা লেটেস্ট টাইগার রিজার্ভ, একটু আগে তোমাদের বললাম যে মাধব ন্যাশনাল পার্ক, এটা রয়েছে মধ্যপ্রদেশে। তার আগে যেগুলো লেটেস্ট টাইগার রিজার্ভে ইনক্লুড হয়েছে সেগুলোও কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি যে এর জাস্ট আগে হয়েছিল বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, এটাও মধ্যপ্রদেশে রয়েছে। তার আগে ছিল যে ঢোলপুর কারাউলি টাইগার রিজার্ভ, এটা রাজস্থানে রয়েছে। তার আগে 56 ছিল গুরু ঘাসিদাস বা তামর পিংলা টাইগার রিজার্ভ, এটা রয়েছে ছত্তিশগড়ে, এটা 2024-এ হয়েছে। আর তারপরে 54, 55, 56 আর 57 মানে জাস্ট মাধব ন্যাশনাল পার্কের আগে হয়েছে রাতাপানি টাইগার রিজার্ভ, এটাও মধ্যপ্রদেশে রয়েছে, খুব খুব ইম্পর্টেন্ট। তো এই লাস্ট অ্যাটলিস্ট 5টা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে কোনটা কোন স্টেটে হয়েছে। নেক্সট যদি আমরা ওভারঅল টাইগার নিয়ে কিছু ইম্পর্টেন্ট ডেটা বা ইনফরমেশন দেখি, তাহলে মধ্যপ্রদেশকে বলা হয় ইন্ডিয়া টাইগার স্টেট। স্টেট ওয়াইজ যদি বলা হয় যে হাইয়েস্ট টাইগার পপুলেশন কোন স্টেটে রয়েছে, তাহলে অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। কিন্তু যদি মধ্যপ্রদেশে টাইগার রিজার্ভ কটা রয়েছে, না 9টা টাইগার রিজার্ভ রয়েছে। 9টা টাইগার রিজার্ভ এখন মধ্যপ্রদেশে রয়েছে। স্টেট ওয়াইজ দেখতে গেলে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইগার রিজার্ভও মধ্যপ্রদেশেই রয়েছে এবং স্টেট ওয়াইজ ম্যাক্সিমাম টাইগার পপুলেশনও মধ্যপ্রদেশে রয়েছে। কিন্তু যদি বলা হয় যে কোনো একটা এমন টাইগার রিজার্ভ বা ফরেস্টের কথা বলতে যেখানে টাইগার পপুলেশন সব থেকে বেশি, অর্থাৎ যদি কোশ্চেনটা এরকম হয় যে কোন ন্যাশনাল পার্কে, পার্টিকুলার কোন ন্যাশনাল পার্কে টাইগার পপুলেশন সব থেকে বেশি রয়েছে, তখন কিন্তু অ্যান্সার হবে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেখানে একটা সিঙ্গেল ফরেস্টে আমরা ম্যাক্সিমাম টাইগার পপুলেশন পেয়ে থাকি। নেক্সট আসে যে সব থেকে বড় কোনটা এরিয়ার দিক দিয়ে, অ্যাকর্ডিং টু এরিয়া লার্জেস্ট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে এবং ইস্টার্ন ঘাটের একটা হিল নাল্লামালা হিলস, সেই রিজিয়ানে আমরা কিন্তু একে পেয়ে থাকি। সব থেকে আশ্চর্যের জিনিস যেটা, সেটা এবার বলি যে এই যে 58টা টাইগার রিজার্ভ রয়েছে ইন্ডিয়াতে, তার মধ্যে বেশ কিছু টাইগার রিজার্ভে কিন্তু লাস্ট কয়েক বছরে আমরা কোনো টাইগার দেখতে পাইনি। তাই সেই সমস্ত ফরেস্টগুলোতে নাম্বার অফ টাইগার অলমোস্ট জিরোতে গিয়ে পৌঁছেছে বা ক্রিটিক্যালি লো টাইগার পপুলেশন বলা হচ্ছে। তো এই কারণ কি না, কারণ হচ্ছে সেই একই কথা যে পোচিং হতে পারে, হ্যাবিটেট লস হতে পারে, প্রে ডিপ্লেশন হতে পারে, খাবার দাবারের অভাব হতে পারে, ফ্রেশ ওয়াটার জলের অভাব হতে পারে, অথবা হিউম্যান এবং টাইগার কনফ্লিক্টের কারণে সেখানেও কিন্তু অনেক টাইগার মারা যায়। তো এই রকম যে ফরেস্টগুলো যেখানে লাস্ট কয়েকটা বছরে কোনো টাইগার পপুলেশন দেখা যায়নি, তার মধ্যে আসে মিজোরামে ডাম্পা টাইগার রিজার্ভ, উড়িষ্যাতে সাতকোশিয়া টাইগার রিজার্ভ, এই সাতকোশিয়া গড় যেটা কিন্তু আমরা মহানদী রিভারে পেয়ে থাকি, অথবা সহ্যাদ্রি টাইগার রিজার্ভ যেটা মহারাষ্ট্রে রয়েছে, কাওয়াল তেলেঙ্গানাতে রয়েছে, এবং আমাদের রাজ্য এর থেকে বাদ যায়নি ওয়েস্ট বেঙ্গলের যে বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ারে রয়েছে, খুব ফেমাস, সেখানেও কিন্তু টাইগার পপুলেশন ক্রিটিক্যালি লো বা অলমোস্ট জিরোতে গিয়ে পৌঁছেছে। নেক্সট চলো আমরা দেখে নিই যে প্রজেক্ট টাইগার। আশা করি তোমরা সবাই জানো যে 1973-তে সেন্ট্রালি স্পন্সার্ড একটা স্কিম চালু করা হয়েছিল। তার অবজেক্টিভ কি ছিল না, টু কনজার্ভ টাইগার্স, প্রোটেক্ট হ্যাবিটেট, এনশিওর বায়োডাইভার্সিটি, রিস্টোর ইকোলজিক্যাল ব্যালেন্স। এখানে ফান্ডিং এবং টেকনিক্যাল সাপোর্ট এই দুটোই কিন্তু সেন্টারের সাথে সাথে প্রতি স্টেটগুলো থেকেও দেওয়া হয়। তো প্রজেক্ট টাইগার সেই রেসপেক্টে দেখলে 50 বছরে আমরা অবশ্যই কিছুটা তো সাকসেস পেয়েছি, কিন্তু আমাদের আরও ফোকাস করা উচিত আগামী দিনে টাইগারের প্রতি। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA, এটাই কিন্তু স্ট্যাটুইটারি বডি এবং এটা 2005 সালে তৈরি করা হয়েছে, যেটা 2006 সাল থেকে এফেক্টিভ হয়েছে ভায়া ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, যেটা 1972-তে হয়েছিল, সেই অ্যাক্টের মাধ্যমে। তো এই যে NTCA এর মেন ফাংশন কি না, অ্যাপ্রুভ টাইগার কনজারভেশন প্ল্যান, মনিটর রিজার্ভ, রিলিজ ফান্ডস এবং ইমপ্লিমেন্ট গাইডলাইন্স, অর্থাৎ কোন কোন জায়গা যে টাইগার রিজার্ভ হিসেবে চিহ্নিত করা উচিত বা সেখানে টাইগারদের জন্য স্পেশালি কি কি করা উচিত, তার ফান্ডিং, তার ইমপ্লিমেন্টেশন, কি কি গাইডলাইন্স হওয়া উচিত, সেই সমস্ত কিছু কিন্তু ঠিক করে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা NTCA।
অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন, তোমাদের আগেই বললাম যে টাইগার সেন্সাস ভেরি ইম্পর্টেন্ট, প্রতি 4 বছর পর পর হয়ে থাকে, যেখানে অবশ্যই এনটিসিএ তো থাকেই গভর্নিং বডি হিসেবে, তাছাড়া স্টেটের যে ফরেস্ট ডিপার্টমেন্টগুলো বা আদার অনেক এনজিও তারাও কিন্তু এর সাথে যুক্ত থাকে। তো কিভাবে অ্যাকচুয়ালি টাইগার পপুলেশনটাকে কাউন্ট করা হয় না, সেখানে বিভিন্ন হিডেন ক্যামেরা ট্র্যাপ লাগানো থাকে বিভিন্ন গাছে বিভিন্ন জায়গায়, তারপরে পাক মার্ক অর্থাৎ বাঘের পায়ের ছাপ থেকে তাদেরকে ট্র্যাক করা, এছাড়া বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ডেটা কালেক্ট করা, জিআইএস টুলস ইউজ করা, এই সমস্ত কিছু এখন টেকনিক্যালি বা টেকনোলজিক্যালি অনেকটা আপগ্রেডেশন, অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে বলে কিন্তু এই টাইগার কাউন্টটাও আমরা অনেক অ্যাকিউরেট করতে পারি এবং কম সময়ে করতে পারি। তো 2022 সালের দিকে দাঁড়িয়ে কিন্তু দেখা গেছে যে 3167 টাইগার্স ছিল, কিন্তু এখন 2026 সালের সেন্সাসে এক্স্যাক্ট বোঝা যাবে, তবে এস্টিমেট করা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 3500 মতো এখন টাইগার পপুলেশন ইন্ডিয়াতে রয়েছে। এবং ফেজ 4 সার্ভে বলতে যেটা হয়েছিল সেটা এই যে বাফার জোন, যেটা বললাম যে রামনগর ডিভিশনে লাস্ট 2025-এ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তরফ থেকে, তো সেটা করবেট ন্যাশনাল পার্কের আশেপাশের রিজিয়নে হয়েছিল। তো এই সম্পর্কে তোমাদের বলে রাখি যে চিতাও কিন্তু 1952 সালের পর থেকে ইন্ডিয়াতে একেবারে এক্সটিংক্ট হয়ে গেছিল। রিসেন্টলি কয়েক বছর ধরে চিতাকে আবার রিইন্ট্রোডিউস করার প্রোগ্রাম ইন্ডিয়াতে চলছে, প্রজেক্ট চিতা রিলেটেডও কিন্তু এই ইউটিউব চ্যানেলে তোমরা আমার একটা ভিডিও পেয়ে যাবে ডিটেলসে, সেখানে চিতা কীরম জায়গার হ্যাবিটেট, কী কারণে চিতা এক্সটিংক্ট হয়ে গেছিলো, কোন কোন ন্যাশনাল পার্কে চিতাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং কোন কোন জায়গাকে চুজ করা হয়েছে যেখানেও চিতাকে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা যেতে পারে, সেগুলো তোমরা ডিটেলসে কিন্তু পেয়ে যাবে। সেই ভিডিওটা যারা এখনও দেখোনি তারা দেখে নিও। চিতার কথা হঠাৎ মাথায় এলো কারণ দুদিন আগেই একটা নিউজ এসছে, সেটা হচ্ছে যে কুনো ন্যাশনাল পার্কে কিন্তু আরও নতুন 3টে চিতা শাবকের জন্ম হয়েছে, সেটা আমাদের কাছে খুব একটা আনন্দের ব্যাপার। তো সেই জন্য চিতার কথা বললাম। টাইগারের সাথে সাথে তোমরা প্রজেক্ট চিতা সম্বন্ধেও কিন্তু অ্যাওয়্যার থেকো, ওখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। আচ্ছা, WBCS 2024-কে ফোকাস করে ক্র্যাশ কোর্স অনলাইনে এডুমন্ত্রায় কিন্তু জানুয়ারি মাস থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। পরীক্ষা যেহেতু ইলেকশনের আগে হয়তো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না, তো সেই জন্য তোমরা কিন্তু আরও কিছুটা টাইম পেয়েছো। এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করো, তাহলে কিন্তু তোমরা 2024-এর WBCS-এই সাকসেস পেতে পারো। তো তোমাদেরকে হেল্প করার জন্য, গাইড করার জন্য সর্বক্ষণ এডুমন্ত্রা পাশে রয়েছে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ডিটেল কনসেপচুয়াল ক্লাস এবং তার সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, প্রচুর ক্লাস টেস্ট, মক টেস্ট, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমরা জয়েন করো। সামান্য মান্থলি ফিজে কিন্তু এডুমন্ত্রা WBCS এর কোর্স করানো হয়। যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এডুমন্ত্রার সাথে কন্ট্যাক্ট করো। এবং লাস্ট 2023 সালের যে রেজাল্ট বেরিয়েছে সেখানেও কিন্তু WBCS থেকে গ্রুপ এ এবং বিতে কিন্তু অনেক ক্যান্ডিডেট ক্র্যাক করেছে, তাদেরকেও তোমরা দেখতে পাচ্ছ এডুমন্ত্রার বিভিন্ন প্ল্যাটফর্মে নিশ্চয়ই। আর তার সাথে সাথে মক টেস্টের কথা তোমাদের একটু আগেই বলছিলাম যে সাবজেক্ট বেসিসে যেরকম মক টেস্ট তোমরা এখানে পাবে, ফুল লেন্থ মক টেস্ট পাবে, তার সাথে সাথে উইকলি টেস্ট সিরিজ একটা প্যাকেজ পাবে যেখানে কিন্তু অ্যান্সারের সাথে সাথে ডিটেলড এক্সপ্লেনেশন দেওয়া থাকবে। তাই প্রত্যেকটা প্যাকেজ আলাদা আলাদা না কিনে তোমরা যদি একসাথে বাই করো সবকটা, তাহলে কিন্তু তোমরা হোলি উপলক্ষে স্পেশাল অফার মাত্র 1499-এ পেয়ে যাচ্ছ, এবং যেখানে কিন্তু তোমরা প্রায় 12,000 মতো MCQ পেয়ে যাবে এবং উইথ এক্সপ্লেনেশন। তাই অবশ্যই দেরি করো না, তোমাদের প্রিপারেশনকে আরও বেটার করার জন্য যদি মনে হয় এডুমন্ত্রার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। নেক্সট চলো আমরা দেখে নিই যে এই টাইগার স্পেসিসটা কীভাবে আমাদের বায়োডাইভার্সিটি মেনটেন করতেও হেল্প করে, এবং হিউম্যান টাইগার কনফ্লিক্ট আমরা কোথায় কী কারণে দেখতে পাচ্ছি এবং সেটাকে ওভারকাম করার জন্য আমরা কী স্টেপ নিয়েছি। তো সবার প্রথম আসে যে টাইগার কিন্তু একটা আমব্রেলা স্পেসিস হিসেবে ধরা হয়, অর্থাৎ টাইগার যে ফরেস্টে পপুলেশন রয়েছে সেইখানে কিন্তু টাইগার যেহেতু একটা প্রিডেটার, অর্থাৎ আমাদের যে ফুড চেন রয়েছে তার একদম উপরের দিকে রয়েছে, তাই সেই জন্য বাকি যে স্পেসিসগুলো তারাও কিন্তু সেখানে প্রোটেকশন পায়। তার মানে টাইগার হ্যাবিটেটকে প্রোটেক্ট করা মানে তার সাথে সাথে আরও অনেক স্পেসিসকেও কিন্তু একসাথে প্রোটেক্ট করা। তাই ইনডাইরেক্টলি দেখা যায় যে কনজার্ভ যে ফরেস্ট বা রিভার বা হার্বিভোরাস বা কো প্রিডেটার আর বায়োডাইভার্সিটি, এই সমস্ত কিছু খুব ভালো মেনটেন হয় যে জায়গাগুলোতে টাইগার স্পেসিস রয়েছে। নেক্সট আসো যে হিউম্যান টাইগার কনফ্লিক্ট। একটা সার্ভেতে দেখা গেছে যে ইন্ডিয়াতে যত টাইগার রয়েছে
তার মধ্যে 30% টাইগার রিজার্ভের বাইরে থাকে, অর্থাৎ তারা আশেপাশের বিভিন্ন যে বাফার রিজিয়ন, অর্থাৎ গ্রামগঞ্জে হোক অথবা এগ্রিকালচারাল ল্যান্ডে হোক, সেখানে কিন্তু তারা ঢুকে পড়ছে। এবং যার ফলে দেখা যাচ্ছে যে ক্যাটেল লিফটিং, মানে গরু ছাগল এগুলো ধরে নিয়ে যাচ্ছে, বা লেপার্ড, সব থেকে বেশি টাইগারের থেকেও চিতা বা লেপার্ড এদের রোমিংয়ের জন্য, অর্থাৎ সারা দিনে ট্রাভেল করার জন্য অনেকটা ডিস্টেন্স লাগে, তারা প্রায় 100-150 কিলোমিটার দিনে ট্রাভেল করে, এই জায়গাটা তারা পাচ্ছে না, তাই জন্য তারা বিভিন্ন হিউম্যান সেটেলমেন্টের মধ্যে ঢুকে পড়ছে এবং মানুষের সাথে কনফ্লিক্ট হলে সেখানে আমরা হিউম্যান ডেথও যেরকম দেখতে পাচ্ছি, সেরকম টাইগার বা চিতা লেপার্ডের ক্যাজুয়ালিটিও আমরা দেখতে পাচ্ছি, সবাই মিলে গ্রামের লোক একসাথে ধরে মেরে দিচ্ছে সেই রকম। তো এরকম দেখা গেছে যে 2020 থেকে 2024 এই 4 বছরের মধ্যে টাইগার কনফ্লিক্টের জন্য প্রায় 382 হিউম্যান ডেথ কিন্তু রিপোর্টেড হয়েছে। শুধুমাত্র রামনগর ডিভিশন বা জিম করবেট ন্যাশনাল পার্কের আশেপাশের রিজিয়নেই 3 বছরে 13 জন মারা গেছে বাঘের আক্রমণে। মেজর টাইগার রিজার্ভ সেই অর্থে বলতে গেলে করবেট টাইগার রিজার্ভ, যেটা অ্যাকচুয়ালি সব থেকে প্রথম ন্যাশনাল পার্ক ইন্ডিয়ার বলা হয়, হেইলি ন্যাশনাল পার্ক যার আগে নাম ছিল, পরে জিম করবেট ন্যাশনাল পার্ক হয়েছে। এখানেও কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসে যে রামগঙ্গা বলে একটা রিভার এই জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ফ্লো করছে, রামগঙ্গা হচ্ছে গঙ্গা ট্রিবিউটারি। তো করবেট ন্যাশনাল পার্ক খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা দেখতে পাবো যে বান্ধবগড়, কানহা, মধ্যপ্রদেশে যে সমস্ত টাইগার রিজার্ভগুলো রয়েছে, রাজস্থানে রণথম্বর রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন, অবশ্যই এটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ইউনিক হ্যাবিটেট টাইগারের, কারণ ওয়ার্ল্ডে আর কোথাও ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে টাইগার পপুলেশন পাওয়া যায় না। ওয়ার্ল্ডে কেন, ইন্ডিয়াতেও সুন্দরবন ছাড়া আরও যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, যেগুলো উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সমস্ত স্টেটের কোস্টেই অলমোস্ট আমরা ম্যানগ্রোভ পাই, কোথাও কিন্তু টাইগার পপুলেশন নেই, শুধু সুন্দরবনে রয়েছে। এবং তাছাড়া এই যে নাগার্জুন সাগর শ্রীশৈলম, যেটা সব থেকে বড় টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে, সেটা রয়েছে। তাছাড়া কর্ণাটকেও তোমরা যদি যাও, বন্দিপুর, নাগারহোল। তো ওভারঅল ইন্ডিয়াতে সমস্ত জায়গাতেই কিন্তু আমরা কম বেশি টাইগার পপুলেশন দেখতে পাই, তবে তার কনসেন্ট্রেশনটা সুন্দরবন যেমন একটা ইউনিক রিজিয়ন, তাছাড়া মূলত আমরা উত্তরাখণ্ড বা জিম করবেট, তার সাথে মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই রিজিয়নটাতেই মেনলি পেয়ে থাকি। নেক্সট আসো যে ফান্ডিং অ্যান্ড ইস্যু, এই রিলেটেড যদি দেখো যে টাইগার রিজার্ভ প্রজেক্ট টাইগার থেকে ফান্ডিং পায়, ট্যুরিজম থেকে ফান্ডিং পায়, টাইগার কনজারভেশন যে রয়েছে সেই জায়গাগুলোতে থেকে ফান্ডিং পায়। প্রবলেম হচ্ছে যে বাফার যে ডিভিশনগুলো রয়েছে, অর্থাৎ কোর রিজিয়ন যেটা ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভে, তার আশেপাশে যে রিজিয়নটা রয়েছে সেই জায়গাতে হায়ার টাইগার পপুলেশন রয়েছে, কিন্তু সেই রিজিয়নগুলো দেখা যায় যে ফান্ডিং সব থেকে কম পায়। তো এটা একটা প্রবলেম। নেক্সট আসো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এইটা 2023 সালে শুরু হয়েছে এবং ইন্ডিয়াই এটা লিডিং পজিশনে আছে। একটা গ্লোবাল অ্যালায়েন্স করা হয়েছে যে 7টা এরকম ক্যাট ফ্যামিলির, 7টা যে বড় বড় ক্যাট স্পেসিস রয়েছে তাদেরকে কনজার্ভ করা। সেই 7টা কি কি সেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের 4টে অপশান দিয়ে দেবে যে এদের মধ্যে কোনটা এই আইবিসি এর মধ্যে আসে না। তাহলে টাইগার, লায়ন, লেপার্ড, স্নো লেপার্ড, পুমা, জাগুয়ার, চিতা, তো এই 7টাকে চুজ করা হয়েছে। তার মধ্যে ইন্ডিয়াতে পুমা, জাগুয়ার পপুলেশন সেই অর্থে পাওয়া যায় না। বাকিদের মধ্যে চিতা আগে ছিল, এক্সটিংক্ট হয়ে গেছে, চিতাকে আবার রিইন্ট্রোডিউস করা হলে পরে আমরা বলতে পারি। টাইগার, লায়নও শুধুমাত্র গুজরাটের গির ফরেস্টেই ন্যাচারালি পাওয়া যায়। লেপার্ড এবং টাইগার পপুলেশন যথেষ্ট পরিমাণে আছে ইন্ডিয়াতে। তো এটার কথা আমি ডিটেলসে আরও 2-4 কথা বলছি। এরও ফোকাস করা হয়েছে যে ফান্ডিং, ক্যাপাসিটি বিল্ডিং এবং নলেজ শেয়ারিং, মানে ইন্টারন্যাশনালিও যদি আমরা নলেজ শেয়ারিং করি তাহলেও আমরা কিন্তু অনেক বেটার ওয়ে আউট খুঁজে পাবো টাইগারকে কনজারভেশন করতে। আচ্ছা, কনজারভেশন স্ট্যাটাস টাইগারের ক্ষেত্রে কিন্তু IUCN স্ট্যাটাস যেটা, সেটা এখনও কিন্তু এন্ডেঞ্জার্ডই রয়েছে। ইন্ডিয়ার যদি ল বলো তাহলে কিন্তু আমাদের চলে আসে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, তারই আওতায় কিন্তু আমাদের ইন্ডিয়াতে যা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে ওয়াইল্ড লাইফ রিলেটেড বা তাদের কনজারভেশন বা প্রোটেকশন রিলেটেড। আর কিছু ফ্যাক্ট যদি বলো তাহলে দেখো যে আগেও আমি বললাম যে হিউম্যান টাইগার যে কনফ্লিক্ট এত দিন দিন দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার 30% টাইগার কিন্তু টাইগার রিজার্ভের বাইরেই থাকে, অর্থাৎ বাফার জোনে বেশি ঘোরাঘুরি করে। টাইগার রিজার্ভ হ্যাভ কোর জোন, ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট প্লাস বাফার জোন। এদের মধ্যে বাফার জোনে এদের আসলে যেটা বললাম যে সারাদিনে এরা অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করে, এটাই এদের নেচার। তো যেহেতু আমাদের টাইগার রিজার্ভের সবার সাইজও তো এরকম বেশি নয়, তাই স্বাভাবিকভাবেই তারা তার
বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রথম টাইগার রিজার্ভ জিম করবেট ন্যাশনাল পার্ক, এটাই টাইগার রিজার্ভ 1973-তে হয়েছিল, উত্তরাখণ্ডে রয়েছে, সবাই জানো তোমরা। আরও বললাম যে রামগঙ্গা ওয়াটার রিজার্ভার রয়েছে এই ফরেস্টের মধ্যেই, এবং সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্রেশ ওয়াটার সোর্স এই ফরেস্টে যত স্পেসিস রয়েছে তাদের জন্য, আর রামগঙ্গা গঙ্গা ট্রিবিউটারি। নেক্সট আসে যে ইউনিক টাইগার রিজার্ভ বললে একমাত্র সুন্দরবনের কথা আসে। তো সুন্দরবনও কিন্তু 1973-তে টাইগার রিজার্ভ। এবং সুন্দরবন কেন ইউনিক? কারণ ইন্ডিয়া হোক বা ওয়ার্ল্ডে একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে টাইগার এক্সিস্ট করে সেটা হচ্ছে সুন্দরবন। আর কোথাও কোনো জায়গায় ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর টাইগার পপুলেশন পাওয়া যায় না। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, তাহলে এই সম্বন্ধে আমরা দু চার কথা কি মনে রাখবো না? প্রথম কথা হচ্ছে এটা লঞ্চ করা হয়েছে এপ্রিল 2023, অর্থাৎ আমাদের যে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল 1973-তে তার ঠিক 50 বছর কমপ্লিট হয়েছে বলে সেই জন্যই আমাদের প্রাইম মিনিস্টার মাইসোরের কর্ণাটক থেকে এই প্রোগ্রামটা ডিক্লেয়ার করেছিল। এর এম কনজারভেশন অফ 7 বিগ ক্যাটস গ্লোবালি। মেম্বার স্পেসিস আমি আগেই বলে দিলাম কারা কারা রয়েছে, ঠিক আছে। এই জাগুয়ার জেনারেলি সাউথ আমেরিকায় পাওয়া যায়, আর এখানে এই যে পুমা এগুলো মাউন্টেনিয়াস রিজিয়নে পাওয়া যায়, ইন্ডিয়াতে তেমন দেখা যায় না। ইন্ডিয়াতে হিমালয়ার আপার রিচেসে যদি আমরা যাই, মূলত ওয়েস্টার্ন হিমালয়ের দিকে, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সেখানে গ্রেটার হিমালয়ার যে আপার অল্টিটিউড রিজিয়নে আমরা কিন্তু প্রচুর স্নো লেপার্ড পেয়ে থাকি। আচ্ছা, অবজেক্টিভ কি না? অবজেক্টিভ এটাই পরিষ্কার যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ফান্ডিং, রিসার্চ, পলিসি সাপোর্ট, ক্যাপাসিটি বিল্ডিং বা ট্রান্স বাউন্ডারি যে সমস্ত সাইটগুলো রয়েছে, যে ফরেস্টগুলো রয়েছে, সেইখানে কিন্তু দুটো তিনটে দেশেরই কোঅপারেশন একসাথে দরকার। তারপর স্ট্রেথেন কমিউনিটি পার্টিসিপেশন টু রিডিউস হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, অর্থাৎ এই আশেপাশে বাফার জোনে যে সমস্ত হিউম্যান সেটেলমেন্ট রয়েছে, গ্রাম রয়েছে বা ট্রাইবালস রয়েছে, তাদের সাথে কিন্তু একটা কোঅপারেশন এই ফরেস্টের গড়ে তোলা, তাতে কিন্তু হিউম্যান টাইগার কনফ্লিক্ট কমবে। এবং বেস্ট টেকনোলজি ফর মনিটরিং, বেস্ট টেকনোলজি ফর কনজারভেশন, এইগুলো কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার করা, তাতে কিন্তু শুধু ইন্ডিয়াতে নয় ওয়ার্ল্ড ওয়াইডই এই বিগ ক্যাট পপুলেশনের সংখ্যা ধীরে ধীরে ইনক্রিজ হবে। তো এরকমই একটা সৎ এবং মহৎ উদ্দেশ্য নিয়েই এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এই প্রজেক্টটা শুরু করা। বাকিটা সময় বলবে কি হবে না হবে, তবে ইন্ডিয়াতে টাইগার বা প্রজেক্ট টাইগারের যে 50 ইয়ার্স কমপ্লিশন, তার একটা মাইলস্টোন হিসেবেও কিন্তু প্রজেক্টটা শুরু হয়েছে, এবং ইন্ডিয়া কিন্তু এখানে লিড করছে, অর্থাৎ ইনিশিয়েটিভটা কিন্তু ইন্ডিয়াই নিয়েছে। তাই জন্য হেডকোয়ার্টার এটার কোথায় রয়েছে? নিউ দিল্লিতেই রয়েছে। তো ইন্ডিয়া ইনিশিয়ালি কিন্তু সমস্ত ফিনান্সিয়াল এবং টেকনিক্যাল সাপোর্ট নিজেই প্রোভাইড করেছে এবং আমন্ত্রণ করেছে ওয়ার্ল্ডের বাকি কান্ট্রিগুলোকে, যাদের যাদের টাইগার পপুলেশন রয়েছে তাদেরকে পাশে দাঁড়াতে। তাহলে সিগনিফিকেন্স এটাই যে প্রজেক্ট টাইগার আর প্রজেক্ট লায়ন, এই যে দুটো প্রজেক্ট ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল, তাতে ইন্ডিয়া যথেষ্ট কিন্তু এগিয়েছে, টাইগার এবং লায়ন পপুলেশনকে যথেষ্ট পরিমাণে ইনক্রিজ করেছে। শুধু তাই নয়, অন্যান্য বিভিন্ন স্পেসিস যেগুলো এন্ডেঞ্জার্ড হতে হতে এক্সটিংক্ট হয়ে যাওয়ার পথে চলে গেছিল, তাদের মধ্যে থেকেও অনেককেই কিন্তু আবার তাদের পপুলেশন ইনক্রিজ করা সম্ভব হয়েছে। চ্যালেঞ্জ এটাই যে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, এইটা একটা সবথেকে বড় চ্যালেঞ্জ। তাছাড়া হ্যাবিটেট লস এবং ফ্র্যাগমেন্টেশন, মানে ডিফরেস্টেশন এক কথায় বলতে গেলে, অথবা পোচিং অ্যাক্টিভিটি, ইললিগাল ওয়াইল্ড লাইফ যে ট্রেড হয়ে থাকে সেই রেসপেক্টে, যে ওয়ান হর্ন রাইনোর যে হর্ন লাগবে বা হরিণের যে শিং, এগুলো তোমরা জানো। তো এই সমস্ত পোচিং বা ওয়াইল্ড লাইফ ট্রেড, হিউম্যানের সাথে কনফ্লিক্ট, ডিফরেস্টেশন এবং ক্লাইমেট চেঞ্জ, এগুলো কিন্তু মানে খুব ইম্পর্ট্যান্ট ইস্যুস বা ইম্পর্ট্যান্ট আমরা বলতে পারি যে চ্যালেঞ্জেস আগামী দিনে টাইগার পপুলেশনকে সাস্টেন করা বা ইনক্রিজ করার জন্য। তা এইগুলোই এর জন্যই কিন্তু আমরা চাই যে ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যালায়েন্স হোক, যে টাইগারদের কথা বা বিগ ক্যাট ফ্যামিলির যে সমস্ত স্পেসিস রয়েছে তাদের উপরে আরও ফোকাস করা হোক, যাতে তাদের সংখ্যা আরও বৃদ্ধি পায় বিভিন্ন জায়গায়। তো চলো, এই ছিল টাইগার নিয়ে আজকের ছোট্ট আলোচনা। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকমই বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের ওপর আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।